উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ আমরা ওদের বর্জন করবো, পুলিশ কেন বর্জন করা হবে? যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা আজকে এমন জায়গায় গিয়ে আমাদের ঠেকেছে যেখানে টিকটকাররা আমাদের খাতা নিয়ে তারা রিলস বানাচ্ছে আর বলছে যে বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে। এই বাংলাদেশ তো কখনো আমরা চাইনি। আপনার মাঠে দৃশ্যমান ঐক্যটা আরো বেশি দৃশ্যমান করবেন। এই প্রসঙ্গ এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনা অংশ নেবেন একসাথে। প্রয়োজনে আবারও স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে আসবো। সেই স্বৈরাচার শেখ হাসিনাকে আবারও দরকার আছে বাংলাদেশের মানুষের। আওয়ামী লীগকে আবারও নিয়ে আসবো, অন্তত বর্তমান প্রেক্ষাপট এটাই বলতেছে। এবং শিক্ষার্থীরা বলতেছে যে শেখ হাসিনাই আমাদের ভালো ছিল। দুইজন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করতেছে। বিমান দুর্ঘটনায় যতগুলো লাশ তারা দেখেছে, সেই লাশগুলোর সংখ্যা কেন মিডিয়াতে প্রচার করা হচ্ছে না? কেন এই সরকার লুকোচুরি খেলতেছে? এই কিন্তু জবাবদিহিতা চাচ্ছে ছাত্ররা। প্রিয় দর্শক শ্রোতা, আবারও সেই কি হতে যাচ্ছে কিনা স্টুডেন্ট প্রোটেস্ট, আবারও কি আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি কিনা? আসিফ নজরুল এই বিষয় নিয়ে কি বলছে? আওয়ামী লীগকে আবারও দরকার আছে? যাই হোক, এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলেন মূল ভিডিওটা দেখে আসি, সেখানে ছাত্ররা কি বলছে। এরা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। রাজপথে একবার রক্ত দিচ্ছি, আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই। যেই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত করতে হবে। ওই যে কোমলমতি বাচ্চাদের, ওদের সুষ্ঠু তদন্ত আগে আমরা চাই, ওদের প্রত্যেকটা লাশের বিচার আগে আমরা চাই। এক্সাম হলে যদি 79 থেকে আপনারা 80 না দিতে পারেন, তাহলে লাশের সংখ্যা কেন 200 থেকে 20-এ যায়? এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে আসলে হচ্ছে না, কারণ আসলে হচ্ছে না। 79 যদি 80 না করতে পারেন, আপনারা 25 ব্যাচের সাথে কি সব অত্যাচার শুরু করছেন। এক কথায় আইসিটি কোশ্চেন একটা, মানে কি আর বলবো ভাই, ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন আপনারা হার্ড করছেন। ওভারঅল আমরা সবকিছু মিলে আমরা চাচ্ছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। তারা তো শিশু, আর তারা তো নিজের দোষে মরে নাই। আপনারা লাশ গুম করে ফেলতেছেন কোন হিসাব নিয়ে? বাকি যে স্টুডেন্টস আছে, ওরা যখন মেইন সংখ্যাটা বলতে চাইছে, সেনাবাহিনী হামলা করতেছে। কেন হামলা করবেন? আপনারা রাইটস কে দিছে ওদের উপর হামলা করার, যেটা সত্যি ওরা বলবে না? তো এইবার আমাদের প্রশ্নের সাথে কোনো মিল নাই, প্রশ্ন ভুল আসতেছে। পরীক্ষার হলের মধ্যে আমাদের সাথে যা খুশি ব্যবহার করতেছে। কে দিছে ওনাদের এই সব রাইটস? আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে গেছি, ওনাদের তো এই রাইটস কেউ দেয় না। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানও আমাদের সাথে এইসব ব্যবহার করে না। ওনারা আমাদের হলের মধ্যে যেসব ব্যবহার করতেছে। যে বিমান একটা বিধ্বস্ত হয়েছে একটা স্কুলের সামনে, যেখানে ছোট ছোট বাচ্চা, ছোট মানুষ মারা, আমাদের ছোট ক্লাস 1-2 পড়ে। ওগুলো দেখার পরে আমাদের পড়ার আমরা ক্যাপাবিলিটি, আমরা পড়ার আমাদের মন মানসিকতা কই থেকে থাকবে? আমাদের যে ভাইয়েরা, যেই বোনেরা অসুস্থ হয়েছে, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে, যাদের প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন, তাদের অবশ্যই সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশে যদি সম্ভব না হয়, তাদের 24 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা আজকে এমন জায়গায় গিয়ে আমাদের ঠেকেছে যেখানে টিকটকাররা আমাদের খাতা নিয়ে তারা রিলস বানাচ্ছে আর বলছে যে বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে। এই বাংলাদেশ তো কখনো আমরা চাইনি। আজকে পরীক্ষার যেখানে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা উচিত ছিল, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার না করে শিক্ষার্থীদের উপর জুলুম করা হচ্ছে। কিভাবে জুলুম করা হচ্ছে? শিক্ষার্থীরা যখন সামান্য বেঞ্চের উপর বোতল রাখছে, তার ওই বোতল রাখার জন্য 1 ঘন্টা সময় তার খাতা কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? এই শিক্ষা ব্যবস্থা তো আমরা কখনো চাইনি। গতকালকে ঘটনাটা
দেখেছেন যারা, আমি তাদের উদ্দেশ্যে বলি, এই আর্তনাদ, মা বাবার হাহাকার চিৎকার শোনার পর আমাদের মধ্যকার যেই আর্তনাদ উঠেছিল, সেই আর্তনাদে আমরা কিভাবে বই নিয়ে পড়তে বসি এবং পরের দিন পরীক্ষা দেই, আমাকে জবাব দেন। প্রতি বছর যে সামরিক বাহিনীর যে বাজেটটা যায়, সেই বাজেটটা কোথায় যায় আপনাদের? আজকের পর থেকে প্রত্যেকটা বাজেটে প্রত্যেকটা হিসাব দিতে হবে, আপনাদের অত্যাধুনিক অস্ত্র কিনতে হবে। এই 1980 সালে অস্ত্র দিয়ে হবে না। এই যে উপদেষ্টারা হচ্ছে, প্রত্যেকের সম্পদের সুষ্ঠু হিসাব দিতে হবে, কোথায় কোন জায়গায় কোনটা কিভাবে ব্যবহার। আমাদের জনগণের ট্যাক্সের টাকা আমরা এভাবে নষ্ট করে দিয়ে দেবো না। দেখছেন সেই সকাল থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিলাম, কিন্তু এখন পর্যন্ত প্রায় 3:30 বাজে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো উপদেষ্টা বা কোনো প্রতিনিধি আসা কিছু বলে নাই। যখন 1টা বাজে তখন পুলিশের যে প্রধান, সে এসে আমাদের বলতে আসছে, বাবা তোমরা থাক, একটু শান্তিপূর্ণভাবে থাকো, আমি 20 মিনিটের মধ্যে তোমাদেরকে জানাইতে আসি, তোমাদের একটা তোমাদের সাথে আমাদের উপদেষ্টা কথা বলবে 20 মিনিট। সেই 20 মিনিটের জায়গাতে এখন 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত হইতে আছে এখানে। না করাপ্টেড শাসক যদি নিজে নাও হন করাপ্টেড, কিন্তু তার বাহিনী করাপ্টেড, তার বাহিনী করাপ্টেড মানে তো এই দায় তার উপরে বর্তায়। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছর 24-এর 5 আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতন দরকার ছিল, আমি এই মুহূর্তে বলতে চাই পতন দরকার ছিল। আওয়ামী লীগের নেতা পাপি নেতাদের এত বাড়াবাড়ির কারণে সেটির পতন দরকার ছিল, কিন্তু পতন করে আমি কাকে আনবো, কাকে দায়িত্ব দেব? আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি, 22শে জুলাই 2025, 21শে জুলাই তার আগে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী ভয়াবহ বিমান ঘটনা ঘটে গেছে, যে দুর্ঘটনায় শত নাকি হাজার মৃত্যু আমরা এখনো বলতে পারি না। এই শত হাজার মৃত্যুকে কেন্দ্র করে আজ 22শে জুলাই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তপ্ততার মধ্য থেকে আবার স্মরণ হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। কেন স্মরণ হচ্ছে? আমি বললাম যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। তার নেতা পাতি নেতার দোষ আছে, কিন্তু শেখ হাসিনার কোনো দোষ ছিল না। নেতা পাতি নেতারা বিতর্ক তৈরি করেছিল, সীমাহীন দুর্নীতিতে কণ্ঠ নিমজ্জিত করেছিল। হ্যাঁ, শেখ হাসিনা এই জায়গায় দোষ, এই সীমাহীন দুর্নীতিবাজ নেতাদেরকে কন্ট্রোল করতে পারেননি তিনি। না পেরে তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছিলেন যে আমার পিএম 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া তার চলে না। তারপরে মন্দের ভালো শেখ হাসিনা ভালো ছিল। যে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয়, যে একটা ঠুনকো সরকার, ইন্টারিম সরকার, এই সরকারটা কি করছে? আজকে দিনব্যাপী কি ঘটছে? গতকাল দিনব্যাপী কি ঘটেছে? লাশ গুম করা, লাশের সংখ্যা কমানো। এটি যদি দুর্ঘটনায় হয়ে থাকে তাহলে লাশ কেন গুম করতে যাব আমি? লাশের সংখ্যা কমিয়ে দেবো কেন? এটি তো ছাই চাপা দিয়ে আটকে রাখা যায় না। আমার মূলধারার গণমাধ্যম বের করে যদি নাও আনতে পারে, আমার আজকের নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া বের করে ঠিকই আনবে। সেই জায়গা থেকে আমার লাশের সংখ্যা কমিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু সরকার এটি কেন করছে? এটিকে কি তাহলে আমরা দুর্ঘটনা বলবো না? এটিকে কি পরিকল্পিত একটা ঘটনা? আমি আজকে দিনের প্রথম ভাগের ভিডিওতে বলেছি যে এটি কি ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা। খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে যে এটি কি আসলে একটা দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ঘটনা, দেশি বিদেশি ষড়যন্ত্রে। যখন এই অবস্থা চলছে, তখন 22 তারিখ দিনব্যাপী সারা ঢাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি, সিলেট থেকে খবর পাচ্ছি, ময়মনসিংহ থেকে খবর পাচ্ছি, বরিশাল থেকে খবর পাচ্ছি, রাজধানী ঢাকা থেকে খবর পাচ্ছি যে উত্তপ্ত, সচিবালয় উত্তপ্ত, উপদেষ্টারা অবরুদ্ধ। মাইলস্টোন কলেজে যে 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গিয়েছিলেন, তারা অবরুদ্ধ। কেন? অর্থাৎ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না ইউনিট সরকার। এই পারছে না বলে আজকে রাজপথে আবার নতুন করে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, ক্রাইসিস ম্যানেজারের দরকার। এত খারাপ
এত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার। আমাদের 2020 সালে 21 সালে যে কোভিডের ঢেউ গেল, সেই কোভিডকে কিভাবে মোকাবেলা করেছিলেন শেখ হাসিনা? আমাদের টিকা দিয়ে, ঔষধ দিয়ে, পথ্য দিয়ে, আমাদের অর্থনীতিকে স্বাভাবিক রেখে আজকে লেজে গোবরে অবস্থা। একটা অনির্বাচিত, একটা স্বল্পকালীন সময়ের একটি সরকার আজকে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না, সারা বাংলাদেশে উত্তপ্ত করে ফেলেছে। আজকে সারা ঢাকা শহরে শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ, সেনাবাহিনী। বাবারা, আমি বাবারাই বলি, আজকে যারা রাজপথে আছো, আন্দোলনে আছো, তোমরা আমার সন্তানের বয়সী বললেও ভুল হবে না, কারণ আমি নিজেও আজ থেকে 20-22 বছর আগে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছি। আজকে যারা রাজপথে আছো, আজকে তারা শিক্ষার্থী, স্কুলের কিংবা কলেজের, ইন্টারমিডিয়েট বা সর্বোচ্চ ইউনিভার্সিটির। সেই ইউনিভার্সিটি আমি 22 বছর আগে ত্যাগ করেছি। তোমরা যদি ভুল করে থাকো 2024-25-এর সেই সহিংসতা কালে, আজকে সময় এসেছে তোমরাই জাতির কাছে ক্ষমা চাও যে আমরা ভুল করেছিলাম 2024-এর জুলাই আগস্ট সময়কালে। ভুল করে আমরা ক্রাইসিস ম্যানেজারকে পদত্যাগ করিয়েছি, দেশ থেকে বিতাড়ন করেছি। আজকে দেশের এই ক্রাইসিসে আমাদের তাকে প্রয়োজন, আবার এই ক্রাইসিস ম্যানেজারকে প্রয়োজন। তোমরা বিকল্প দেখাও। তোমাদের হয়তো তখন জন্ম হয়নি। আজকে এই মুহূর্তে বিকল্প যারা দাপিয়ে বেড়াচ্ছে, বিএনপি বা জামাত, আবার আজকে এই মুহূর্তে কথাগুলো হয়তো পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে। হয়তো বিএনপি জামাতকে আমি আলাদা কাতারে ফেলছি, আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আলাদা কাতারে ফেলছি, কিন্তু আমি তো দেখেছি, আমার তো একটা বয়স হয়েছে, আমি একটা মধ্যবয়স্ক মানুষ, আমার ভালো মন্দ বিচার করবার বয়স হয়েছে। আমি দেখেছি, আওয়ামী লীগের রূপও দেখেছি, আমি বিএনপি জামাতের রূপও দেখেছি। সর্বশেষ 2001-06 বিএনপি জামাত যৌথভাবে, জোটগতভাবে ক্ষমতায় ছিল। আমরা দেখেছি তাদের দুঃশাসন। আজকে কাকে বিকল্প হিসেবে, কাকে তোমরা ক্রাইসিস ম্যানেজার হিসেবে দেশের এই ক্রান্তিকালে কাকে নির্ধারণ করবা? বিএনপিকে? বিএনপির কে হবেন সরকার প্রধান? তারেক রহমান। তারেক রহমানের 2001-06 আমলের হাওয়া ভবন সহ নানান কর্মকাণ্ডগুলো একটু তোমরা দয়া করে বিশ্লেষণ করে দেখো, এবং তাদের সঙ্গে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমরা ভেবেছিলাম দেশে আমরা খুব শান্তিতে থাকবো, দেশটা হয়তোবা নতুন একটা বাংলাদেশ হয়ে গেল, আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা আমাদের সবকিছু মানে অন্যরকম হয়ে যাবে। কিন্তু যে লাউ সেই কদু, যেভাবে ছিল তার থেকে আরো ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার এখন জনগণের কাছে, যেটা আমরা গতকালকেও বলেছি, সাহায্য চাইছিল, সে পোস্ট আবার ডিলিট করে দেওয়া হয়েছে। কেন এগুলো করা হচ্ছে? এবং ওইখানে শিক্ষার্থীরা তারা বলছে, ভাই এতগুলো লাশ, 2-3টা ক্লাসরুমে, একটা ক্লাসরুমে 40-50টা বাচ্চা থাকে। তো এই যে ক্লাসরুমে একটা ক্লাসরুমের বাচ্চা এখন তাহলে মারা যায় নাই, এই বাচ্চাগুলো কোথায় গেল তাহলে? সরকার কেন ওগুলো লুকাচ্ছে? এইটার মধ্যে কি সেনাবাহিনী কোনোভাবে জড়িয়ে যাচ্ছে? তাদের সেনাবাহিনীর নাম কি কোনোভাবেই খারাপ হয়ে যাচ্ছে, বদনাম হচ্ছে? কি মনে হচ্ছে আপনাদেরকে যে সেনাবাহিনী কি এখান থেকে কোনো কিছু লুকাচ্ছে কিনা? সেনাবাহিনী কি ছাত্রদের সাথে 2 নাম্বারই করছে কিনা? প্রিয় দর্শক, সেনাবাহিনীকে আগেই আমরা দোষারোপ দিতে চাই না। আগেই আমরা এইসব নিয়ে সেনাবাহিনীকে কোনোভাবেই দোষারোপ করতে চাই না। অনেকেই বলেন, সেনাবাহিনীর বিপক্ষে বলেন যে সেনাবাহিনীর মধ্যে কোনো গোজামিল আছে। অবশ্যই আছে, কিছু না তো কিছু তো আছেই। তবে সরাসরি ভাবে আমরা সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী কি পরিমাণ পরিশ্রম করেছে এবং সেটা তাদের দায়িত্ব থেকেই করে। যাই হোক, ভালো থাকবেন, এবং আজকে যে প্রশ্ন 2-3টা করেছে অবশ্যই আশা করছি উত্তর দিন।